হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য যে এমসিকিউ সিরিজ শুরু করেছি, সুলতানি যুগের ওপর এটি চতুর্থ ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব সুলতানি যুগের শাসন কাঠামো, অর্থনীতি, স্থাপত্য ও সাহিত্যের ওপর ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ। পাশাপাশি প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। আশা করি এমসিকিউ সিরিজের এই ভিডিওগুলি তোমাদের এক্সাম প্রিপারেশনকে দিশাদান করবে। যদি চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হবে এবং এমসিকিউ সলভ করতে সুবিধা হবে। নিজেদের প্রিপারেশনকেও যাচাই করে নিতে পারবে। এই টপিকের প্রথম প্রশ্ন, খিরজ হলো অপশন এ মুসলিমদের ওপর আরোপিত কর, হিন্দুদের ওপর আরোপিত কর, মুসলিমদের ওপর আরোপিত ভূমিকর, অপশন ডি যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের ওপর 1/5 কর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, হিন্দুদের ওপর আরোপিত ভূমিকর। সুলতানি আমলে মূলত 4 প্রকারের কর প্রচলিত ছিল। প্রথমত ছিল খিরজ। এই খিরজ ছিল ভূমিকর, যেটি অমুসলিমদের ওপর আরোপ করা হতো। দ্বিতীয় ভূমিকর ছিল উসর। এই করটি মুসলিমদের ওপর আরোপ করা হতো। তাহলে খিরজ হলো অমুসলিমদের ওপর আরোপিত ভূমিকর, উসর হলো মুসলিমদের ওপর আরোপিত ভূমিকর। তাহলে সুলতানি আমলে 2 ধরনের কর ছিল ভূমিকর, যেটি খিরজ এবং উসর। তৃতীয় যে করটি ছিল সেটি হলো জিজিয়া। এই জিজিয়া ছিল অমুসলিমদের ওপর আরোপিত পোল ট্যাক্স। চতুর্থ কর ছিল জাকাত। জাকাত ছিল মুসলিমদের ওপর আরোপিত কর। 2.5% এই কর ধার্য করা হতো। পঞ্চম কর ছিল খামস। খামস হলো যুদ্ধ থেকে লুণ্ঠিত সামগ্রীর 1/5 অর্থাৎ 1/5 সুলতানের প্রাপ্য। এই ছিল সুলতানি যুগের প্রধান কর। এছাড়া আলাউদ্দিন খলজি বিভিন্ন ধরনের কর আরোপ করেছিলেন, যেমন ছিল ঘড়ি। ঘড়ি ছিল গৃহকর। এছাড়া ছিল চড়াই। চড়াই ছিল পশুচারণ কর। আর ছিল করহি। করহি হলো বাণিজ্যিক শুল্ক, আমদানি রপ্তানির ওপর যে কর আরোপ করা হতো। নেক্সট কোশ্চেন দেখব, খুদকস্ত কৃষক কাদের বলা হয়? অপশন এ কৃষক যারা সময় মতো তাদের কর পরিশোধ করেছেন। অপশন বি কৃষক যারা এক গ্রাম থেকে অন্য গ্রামে পরিষেবা প্রদান করে বেড়াত। অপশন সি কৃষক যারা দীর্ঘদিন ধরে একই গ্রামে বসবাস করতেন এবং তাদের নিজস্ব বলদ ও কৃষি সরঞ্জাম ছিল। অপশন ডি কৃষক যারা জমিদারদের ব্যক্তিগত সেবক হিসেবে কাজ করতেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, কৃষক যারা দীর্ঘদিন ধরে একই গ্রামে বসবাস করতেন এবং
নিজস্ব বলদ ও কৃষি সরঞ্জাম ছিল। সুলতানি আমলে গ্রাম সমাজে 3টি শ্রেণী ছিল। প্রথমত ছিল গ্রামীণ অভিজাত শ্রেণী। গ্রামীণ অভিজাত শ্রেণী বলতে ছিল রায়, রানা ও রাউয়াতরা। এই রায়, রানা এবং রাউয়াতরা এদের মাধ্যমেই সুলতান রাজস্ব আদায় এর কাজ করতেন এবং বিনিময়ে এরা নিষ্কর জমি এবং রাজস্বের একাংশ পেত। গ্রামীণ সমাজের দ্বিতীয় শ্রেণী বলতে ছিল মধ্যস্বত্বভোগী শ্রেণী। মধ্যস্বত্বভোগী শ্রেণী বলতে ছিল খুত মুকাদ্দাম চৌধুরী। খুত মুকাদ্দাম ও চৌধুরী। এই খুত মুকাদ্দাম এবং চৌধুরী এরা আলাউদ্দিন খলজির আগে পর্যন্ত গ্রামীণ সমাজে যথেষ্ট প্রভাবশালী ছিল এবং আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল ছিল। কিন্তু আলাউদ্দিন খলজি এই মধ্যস্বত্বভোগী শ্রেণীর উচ্ছেদ করলে বা এদের ক্ষমতা কমিয়ে দিলে কার্যত দেখা যায় যে এরা যে আর্থিক স্বাচ্ছল্যতা পূর্বে পেয়েছিল বা আর্থিক স্বাচ্ছল্য যতটা তাদের ছিল ততটা তারপর থেকে আর দেখা যায় না। বারণীর বিবরণ থেকে এই খুত মুকাদ্দাম চৌধুরীদের কিভাবে তারা গরিবে পরিণত হয়েছিল এবং বারণী বর্ণনা দিয়েছেন যে এদের বাড়ির মহিলারা দাসী বৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতেন। তৃতীয় শ্রেণী ছিল কৃষক ও শ্রমিক। সুলতানি যুগে এই কৃষক এবং শ্রমিকরা আবার বিভিন্ন নামে পরিচিত ছিল। প্রথমত খুদগস্ত। খুদগস্ত কৃষক তাদেরকে বলা হতো যারা প্রকৃত অর্থে স্বাধীন কৃষক বা জমির মালিক। দ্বিতীয়ত ছিল আর্ধিকাস। এই আর্ধিকাসরা ছিল ভাগচাষী। তৃতীয় শ্রেণী ছিল হালা ভাকাকা। এই হালা ভাকাকারা ছিল ক্ষেত মজুর বা ক্ষেত শ্রমিক। আর চতুর্থ শ্রেণী ছিল আধারমা। এই আধারমারা ছিল নিম্ন শ্রেণীর মানুষ। কৃষক বা শ্রমিকদের এই যে বিভাজন তার বর্ণনা পাওয়া যায় জৈন লেখক হেমচন্দ্রের বর্ণনা থেকে। এই হেমচন্দ্রের বর্ণনা থেকে গ্রামীণ সমাজের কৃষক এবং শ্রমিকদের এই বিভাজনের পরিচয় পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখব, নিচের কোনটি ভারতের সুলতানি আমলে রাজ্যের প্রকৃতিকে সঠিকভাবে বর্ণনা করে? গণতন্ত্র, ধর্মরাষ্ট্র, স্বৈরতন্ত্র, অলিগার্চি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, স্বৈরতন্ত্র। সুলতানি রাষ্ট্র গণতন্ত্র ছিল না। সুলতানি রাষ্ট্রকে ধর্মরাষ্ট্র বলা যায় না, কারণ
সুলতানি যে শাসকরা তারা শরীয়তি আদর্শ বা নিয়মকানুন মেনে রাষ্ট্র শাসন পরিচালনা করেনি, এক্ষেত্রে রাষ্ট্রীয় আইন জারি করেছিলেন। এই রাষ্ট্রীয় আইনগুলোকে বলা হতো জাওয়াবিত। এক্ষেত্রে আলাউদ্দিন খলজি তিনি বলেন যে রাষ্ট্রের প্রয়োজনে যেটা জরুরি সেটাই তিনি জারি করেন। এক্ষেত্রে শরীয়তি নির্দেশ তিনি অমান্য করতেন, তার একটি উক্তিও ছিল এ প্রসঙ্গে। এছাড়া সুলতানি রাষ্ট্রে কোনো প্রাতিষ্ঠানিক উলেমা সংঘ ছিল না যাদের দ্বারা সুলতান প্রভাবিত হতেন এবং রাষ্ট্র পরিচালনা করতেন। সে কারণে সুলতানি রাষ্ট্রকে ধর্মরাষ্ট্র বলা যায় না। আর সুলতানি রাষ্ট্র অলিগার্চি বা গোষ্ঠী শাসনতন্ত্র ছিল না, যে এই অলিগার্চি হলো যে স্বল্প সংখ্যক বা মুষ্টিমেয় মানুষের দ্বারা পরিচালিত শাসন। কিন্তু দেখা যায় যে সুলতানি রাষ্ট্রে শাসক ছিলেন সর্বোচ্চ এবং তার ক্ষমতা ছিল সবচেয়ে বেশি, যে কারণে সুলতানি রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কেন্দ্রীয় সরকারে সর্বোচ্চ এবং অসাধারণ পদে অধিষ্ঠিত ছিল? নায়েব ই মুলক, উজির, মজলিস ই খলওয়াতের প্রধান, কাজী উল কুজাত। দিল্লির সুলতানি প্রশাসন ব্যবস্থায় সেখানে নায়েব ই মুলক এই পদটি সর্বোচ্চ এবং অসাধারণ পদে অধিষ্ঠিত ছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, নায়েব ই মুলক। নায়েব ই মুলক বা একে নায়েব ই মামলিকাতও বলা হয়। বলবন এই নায়েবি মামলিকাত পদ লাভ করেছিলেন নাসিরুদ্দিন মাহমুদের সময়ে। নেক্সট কোশ্চেন, ফতোয়া ই জাহানদারি কি? অপশান এ, বণিক ও ব্যবসায়ীদের জন্য একটি নীতি। অপশান বি, একটি নিয়ম ও প্রবিধান নির্দেশিকা তালিকা। অপশান সি, সুলতানের উপদেশের একটি হ্যান্ডবুক ফার্সি ঐতিহ্যে বিশদভাবে লিপিবদ্ধ করা আছে। অপশান ডি, গ্রামের জমিদারদের জন্য নির্দেশিকা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, সুলতানদের উপদেশের একটি হ্যান্ডবুক ফার্সি ঐতিহ্যে বিশদভাবে লিপিবদ্ধ করা আছে। ফতোয়া ই জাহানদারি এই গ্রন্থটি রচনা করেছেন জিয়াউদ্দিন বারনী। জিয়াউদ্দিন বারনীর লেখা অপর উল্লেখযোগ্য গ্রন্থ হল তারিক ই ফিরোজশাহী। তাহলে জিয়াউদ্দিন বারনীর লেখা দুটি গ্রন্থ হলো, একটি হলো তারিক ই ফিরোজশাহী, অপরটি হলো ফতোয়া ই জাহানদারি। নেক্সট কোশ্চেন, মজলিস ই আম ও মজলিস ই খলওয়াত হলো? অপশান এ, মন্ত্রী পরিষদ ও আমলা। অপশান বি, উলেমাদের সংগঠন যা সুলতানকে পরামর্শ প্রদান করত। অপশান সি, সুলতানের বিশ্বস্ত ও বন্ধুদের নিয়ে গঠিত পরিষদ। অপশান ডি, ওপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, সুলতানের বিশ্বস্ত ও বন্ধুদের নিয়ে গঠিত পরিষদ। এই মজলিসি আম ও মজলিসি খলওয়াত সুলতানকে পরামর্শ দিত এবং প্রশাসনিক বিষয়ে সাহায্য করত। নেক্সট কোশ্চেন, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা বা অর্থনৈতিক প্রবিধান প্রবর্তনের ক্ষেত্রে আলাউদ্দিন খলজির মূল উদ্দেশ্য ছিল? অপশান এ, জনগণের জন্য কল্যাণ সাধন।
স্বল্প বেতনে তার সৈন্যদের সন্তুষ্ট রাখা, হিন্দু বণিক ও ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা, অপশন ডি অবৈধ বাণিজ্য চর্চা বন্ধ করা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, স্বল্প বেতনে তার সৈন্যদের সন্তুষ্ট রাখা। আলাউদ্দিন খলজি প্রথম সুলতান যিনি তার সৈন্যবাহিনীকে নগদে বেতন প্রদান করতেন এবং সৈন্যবাহিনীর ব্যয়ভার মেটাতে গিয়ে তার রাজকোষ কার্যত শূন্য হয়ে যেত, যে কারণে তিনি স্বল্প বেতন দিয়ে যাতে সৈন্যরা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারেন তার জন্য তিনি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা বা অর্থনৈতিক প্রবিধান প্রবর্তন করেছিলেন। আলাউদ্দিন খলজি এই বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরী করার জন্য দুজন কর্মচারীকে নিয়োগ করেছিলেন। একজন হলেন শাহানা ই মান্ডি, অপরজন হলেন দেওয়ানি রিয়াসত। শাহানা ই মান্ডি তিনি বাজারের যে যোগান এবং চাহিদাকে বজায় রাখতেন, শস্যের আমদানি বা রপ্তানির ভারসাম্য বজায় রাখতেন। অপরদিকে দেওয়ানি রিয়াসত বাজারে দরদাম মূল্যমান নির্দিষ্ট করে দিতেন এবং গুণগত মান সঠিক আছে কিনা সেগুলো যাচাই করতেন বা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের শাস্তি প্রদানের ব্যবস্থা করতেন। আলাউদ্দিন খলজি যে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন তার মৃত্যুর পর এই নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। পরবর্তী উত্তরাধিকারীদের সময়ে এই বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা আর চালু থাকেনি। নেক্সট কোশ্চেন, নিচের ছকটি মেলাও। এ খিরজ, বি জিজিয়া, সি খামস, ডি আবওয়াব, ই খিদমতি। আমরা জানি যে খিরজ ছিল অমুসলিমদের ওপর আরোপিত কর, তাহলে খিরজ হলো অমুসলিমদের আরোপিত কর। জিজিয়া হলো অমুসলিমদের ওপর মাথাপিছু ধার্য কর। খামস হলো যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের 1/5 রাষ্ট্রের অধিকার। আবওয়াব হলো অতিরিক্ত কর বা বিবিধ ধরনের কর, যেমন গৃহকর, চারণভূমি কর, সেচ কর ইত্যাদি। আর খিদমতি হলো ভারতীয় প্রধানদের কাছ থেকে আদায়কৃত কর। বাই অপশন এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। সুলতানি আমলে প্রচলিত আবওয়াব বা অতিরিক্ত যে করগুলি ছিল, যেমন গৃহকরকে বলা হতো ঘড়ি। পশুচারণ ভূমি কর ছিল চড়াই। এই দুটি কর আলাউদ্দিন খলজি আরোপ করেছিলেন। অপরদিকে সেচ কর ছিল হক ই সার্ভ। এই হক ই সার্ভ করটি আদায় করত ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, নিচের ছকটি মেলাও। লিস্ট 1-এ আছে বারিদ ই মামালিক, দবির ই খাস, সি সরি জানদার, ডি ভকিল ই দার। লিস্ট 2-তে আছে রাজকীয় চিঠি বিষয়ক দায়িত্ব, 2 সুলতানের দেহরক্ষী, 3 রাষ্ট্রীয় সংবাদ ও তথ্য সংস্থার প্রধান, 4 রাজকীয় পরিবার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান।
তাহলে বারিদি খাস ছিল রাষ্ট্রীয় সংবাদ ও তথ্য সংস্থার প্রধান। দবিরি খাস যিনি রাজকীয় চিঠি বিষয়ক দায়িত্ব পালন করতেন। শরি জানদার যিনি ছিলেন সুলতানের দেহরক্ষী বাহিনী। ভকিল ই দার তিনি রাজকীয় পরিবার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করতেন। বাই অপশন এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান প্রথম সেচ খাল ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন? গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, বিন তুগলক, আলাউদ্দিন খলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক ছিলেন প্রথম সুলতান যিনি এই সেচ খাল ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীকালে অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলকের পরে ফিরোজ তুগলক তিনি এই সেচ খাল ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করেছিলেন এবং কৃষি সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, বারিদ কারা ছিল? অপশন এ, কারিগর যারা রাজকীয় কারখানায় কাজ করতেন। অপশন বি, রাজার দেহরক্ষী। অপশন সি, হিসাব ও রসিদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। অপশন ডি, সাংবাদিক ও গোপন গুপ্তচর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, সাংবাদিক এবং গোপন গুপ্তচর। এদেরকে সুলতানি যুগে বারিদ বলা হতো। নেক্সট, দিল্লি সুলতানের অভিজাত গোষ্ঠীতে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ছিলেন? আরব বা আরবীয়রা, আফগানরা, তুর্কিরা, বিভিন্ন শ্রেণীর মানুষ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, তুর্কি। সুলতানি যে অভিজাত গোষ্ঠী ছিল সেই অভিজাত গোষ্ঠীতে কোনো জাতিভিত্তি ছিল না। অভিজাত গোষ্ঠীতে বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল, যেমন তুর্কি, তাজিক, হিন্দুস্তানি, আফগান, খলজি। এবং এই বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে সুলতানি অভিজাত গোষ্ঠী তৈরি হয়েছিল, যে কারণে সুলতানি অভিজাততন্ত্রে কোনো জাতিভিত্তি ছিল না। তবে অভিজাত গোষ্ঠীতে এই তুর্কি সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানের প্রাদেশিক গভর্নররা কী নামে পরিচিত ছিল? নায়েব, মুক্তি বা মাকতাই, ওয়ালি, উপরের সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, উপরের সবকটি। নেক্সট কোশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলিয়ে আছে? অর্থাৎ নিচের যে জোড়াগুলি দেওয়া আছে সেগুলো কোনটি সঠিক? অপশন এ, দিয়ানি বান্দাগান তুগলক, দেওয়ানি কোহি আলাউদ্দিন খলজি, দেওয়ানি আর্জ বিন তুগলক, দিয়ানি মুস্তাক হিরজ বলবন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, দেওয়ানি বান্দাগান। দেওয়ানি বান্দাগান এই দপ্তরটি তৈরি করেছিলেন তুগলক বংশের শাসক ফিরোজ শাহ তুগলক। দিয়ানি কোহি দপ্তরটি আলাউদ্দিন খলজি করেননি। দিয়ানি কোহি দপ্তরটা করেছিলেন বিন তুগলক।
দিয়ানি আর্জ এই দপ্তরটি বিন তুগলক করেননি। দিয়ানি আর্জ দপ্তরটি গঠন করেছিলেন বলবন। দিয়ানি মুস্তাখিরজ এই দপ্তরটি বলবন করেননি, করেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনি সুলতানি রাষ্ট্রকে ধর্মীয় রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে অস্বীকার করেছেন কারণ অপশান এ, সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ইসলাম অনুসরণ করেনি, বি, মুসলিম ধর্মতত্ত্ববিদদের প্রায়ই উপেক্ষা করা হতো, অপশান সি, সুলতানরা শরীয়তি আইনের পরিবর্তে রাষ্ট্রের প্রয়োজনে আইন জারি করতেন, ডি, অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, সুলতানরা শরীয়তি আইনের পরিবর্তে রাষ্ট্রের প্রয়োজনে আইন জারি করতেন এবং শরীয়তি আইনের পরিবর্তে রাষ্ট্রের প্রয়োজনে যে আইন জারি করতেন এই আইনগুলোকে বলা হতো জাওয়াবিত। নেক্সট কোশ্চেন, দেওয়ান ই আর্জ বিভাগ ছিল রাজকীয় চিঠিপত্র, বৈদেশিক দপ্তর, প্রতিরক্ষা, অর্থ বিষয়ক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, প্রতিরক্ষা। দেওয়ানি আর্জ এই দপ্তরটি গঠন করেন বলবন। এই দেওয়ানি আর্জ দপ্তরটি ছিল সামরিক বিভাগ। এছাড়া বলবন দরবারি কাজকর্ম পরিচালনা করার জন্য আমিরি হাজিব নামক একটি কর্মচারী পদ তৈরি করেছিলেন। এই আমিরি হাজিবরা বিভিন্ন দরবারি কাজকর্ম পরিচালনা করত। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান ইক্তা প্রথার প্রচলন করেছিলেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, ইলতুৎমিশ। ইলতুৎমিশ তিনি ইক্তা প্রথার প্রচলন করেছিলেন। এই ইক্তারা একদিকে ছিল রাজস্ব সংগ্রহকারী, অপরদিকে সৈন্য সংগঠন করত এবং ইক্তাদার যারা ছিলেন তাদেরকে বলা হতো মাকতি বা ওয়ালি বলা হতো। এই মাকতি বা ওয়ালিরা ইক্তার ব্যয়ভার মেটানোর পর যতটুকু উদ্বৃত্ত অর্থ থাকত সেই উদ্বৃত্ত অর্থকে তারা কেন্দ্রীয় কোষাগারে জমা দিত। এবং কেন্দ্রীয় কোষাগারে যে অর্থ তারা জমা দিত সেই অর্থকে বলা হতো ফাতাজিল। সুলতান বলবন এই ইক্তাদারদের ওপর নজর রাখার জন্য খোয়াজা নামক এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করেছিলেন। এই খোয়াজা নামক কর্মচারীরা তারা ইক্তাদারদের ওপর নজরদারি চালাত। এই খোয়াজা নামক কর্মচারী নিয়োগ করলেন কে? বলবন। নেক্সট কোশ্চেন, সুলতানি রাষ্ট্রে গ্রামীণ এলাকায় রাজস্ব বিষয়ক সর্বোচ্চ অধিকর্তা হলেন চৌধুরী, রাওয়াত, মালিক, পাটোয়ারি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো রাওয়াত, অপশান বি। আগের স্লাইডে একটি কোশ্চেনের ক্ষেত্রে অ্যানালিসিস করেছি যে গ্রামীণ সমাজে রাওয়াতেরা ছিল সর্বোচ্চ অধিকর্তা এবং সুলতানরা এই রানা রাওয়াতদের মাধ্যমেই তারা রাজস্ব আদায় করত। আর খুদ মুকাদ্দাম চৌধুরী এরা মধ্যস্বত্বভোগী শ্রেণী ছিল। পাটোয়ারি ছিল হিসাব রক্ষক।
আর সুলতানি আমলে যে অভিজাত গোষ্ঠী ছিল সেই অভিজাত গোষ্ঠী 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণীতে ছিল খান, দ্বিতীয় শ্রেণীতে ছিল মালিক ও তৃতীয় শ্রেণীতে ছিল আমির। খান এই শব্দটি বিশেষ উপাধি হিসাবে ব্যবহার হতো, যেমন বলবন উলুগ খান এই উপাধি পেয়েছিলেন। মালিক উচ্চপদস্থ কর্মচারীদের বলা হতো মালিক। অপরদিকে ছিল আমির। নিম্নপদস্থ বিভিন্ন কর্মচারী যারা আমির বলে গণ্য হতো, যেমন সরি জানদার, এরা ছিল সুলতানের দেহরক্ষী বাহিনী, সর-ই জানদার। সিপাহ সালার, এরা আমির বলে গণ্য হতো। এরা ছিল সুলতানি যুগের অভিজাত গোষ্ঠীর শ্রেণীবিভাগ। নেক্সট কোশ্চেন, হক ই সার্ভ কর ধার্য ছিল বাণিজ্য, সেচ, অমুসলিম, শিল্প। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, সেচ। হক ই সার্ভ এই কর ধার্য করেছিলেন ফিরোজ শাহ তুগলক। কৃষকদের কাছ থেকে মোট উৎপাদনের 10% এই হক ই সার্ভ হিসাবে আদায় করতেন। নেক্সট কোশ্চেন, জাওয়াবিত ছিল অপশান এ রাষ্ট্রীয় আইন, অপশান বি আইন নিয়ন্ত্রণকারী মনসব ব্যবস্থা, অপশান সি ভূমি রাজস্ব, অপশান ডি শরীয়তি আইন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ জাওয়াবিত আইন। সুলতানরা শরীয়তি আইন অগ্রাহ্য করে রাষ্ট্রের প্রয়োজনে যে আইন তৈরি করত বা জারি করত সেগুলো জাওয়াবিত নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, হাদিস হলো অপশান এ ইসলামী আইন, বি নিষ্পত্তি আইন, সি সুলতানি আমলের কর, ডি মনসবদার। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ ইসলামী আইন। নেক্সট, সুলতানি আমলে ফাতাজিল হলো অপশান এ আমির ওমরাহদের অতিরিক্ত অর্থ প্রদান, বি বেতনের পরিবর্তে রাজস্বের বন্দোবস্ত, অপশান সি ইকতাদারদের উদ্বৃত্ত অর্থ রাজকীয় কোষাগারে জমা দেওয়া, অপশান ডি কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি ইকতাদারদের উদ্বৃত্ত অর্থ রাজকীয় কোষাগারে জমা দেওয়া। নেক্সট কোশ্চেন, নিচের কে টঙ্কা রৌপ্য মুদ্রা চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন। টঙ্কা এই রৌপ্য মুদ্রা চালু করেছিলেন ইলতুৎমিশ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি। ইলতুৎমিশ দুটি মুদ্রা জারি করেছিলেন, একটি ছিল টঙ্কা, এই টঙ্কা ছিল রূপোর তৈরি বা রূপোর মুদ্রা, অপরটি ছিল জিতল, এই জিতল ছিল তামার মুদ্রা। এই টঙ্কা এবং জিতলের অনুপাত ছিল 1:48।
অর্থাৎ 1 টঙ্কার বিনিময়ে 48 জিতল দিতে হতো। নেক্সট কোশ্চেন, সুলতানি আমলে প্রচলিত টঙ্কা, সাসগানি, জিতল কোন কোন ধাতু দিয়ে তৈরি হতো? এ রূপা ও তামা, বি স্বর্ণ, রূপা ও তামা, সি রূপা, দস্তা ও তামা, ডি স্বর্ণ, দস্তা ও তামা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, রূপা ও তামা। সুলতানি আমলে বিভিন্ন ধরনের মুদ্রা প্রচলিত ছিল, যেমন টঙ্কা, জিতল আগেই বললাম। এছাড়া রাজিয়া, বিলন মুদ্রা চালু করেছিলেন। ফিরোজ শাহ তুগলক, তিনি বিক মুদ্রা চালু করেছিলেন। বিন তুগলক, তিনি দিনার নামক স্বর্ণ মুদ্রা চালু করেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভূমির ওপর আরোপিত কর? খিরজ, খামস, উসর, মুক্তাই। নিচের কোড থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। খিরজ ছিল ভূমিকর, খামস ছিল যুদ্ধ থেকে লুণ্ঠিত দ্রব্যের ওপর আরোপিত কর। এবং এই কর এর 1/5 অর্থাৎ 1/5 অংশ সুলতানের প্রাপ্য ছিল। উসর ভূমিকর ছিল এবং মুক্তাই ভূমিকর ছিল। খিরজ এই করটি অমুসলিমদের ওপর আরোপিত ভূমিকর, উসর ছিল মুসলিমদের ওপর আরোপিত ভূমিকর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, 1, 3, 4। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে কুতুব মিনারের 5ম তলা নির্মাণ করেছিলেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনার নির্মাণ করেছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবক। কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন অর্থাৎ সমাপ্তি সুলতান ইলতুৎমিশ। এবং কুতুব মিনারের যে 5ম তলা, এই 5ম তলা নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ তুগলক। তাহলে কুতুব মিনারের সঙ্গে 3 জন সুলতান যুক্ত ছিলেন ব্যক্তিগতভাবে। তাহলে প্রথমজন হলেন কুতুবুদ্দিন আইবক, যিনি কুতুব মিনার নির্মাণ করেছিলেন। দ্বিতীয় জন হলেন ইলতুৎমিশ, যিনি কুতুব মিনারের কাজ সমাপ্তি করেছিলেন। আর কুতুব মিনারের 5ম তলা নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, সুলতানি স্মৃতিসৌধে প্রথম প্রকৃত খিলান দেখা গিয়েছিল অপশান এ ইলতুৎমিশের সমাধিতে, বি বলবনের সমাধিতে, সি আলাই দরওয়াজাতে, ডি কুয়াতুল ইসলাম মসজিদে। সুলতানি স্মৃতিসৌধে প্রথম প্রকৃত খিলান দেখা গিয়েছিল বলবনের সমাধিতে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি। আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজি নির্মাণ করেন।
কুয়াতুল ইসলাম মসজিদ কুতুবুদ্দিন আইবক নির্মাণ করেছিলেন? নেক্সট কোশ্চেন, কোন সুলতান আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, ইন্দো ইসলামিক স্টাইলে নির্মিত প্রথম সুলতানি স্মৃতিসৌধ হল? হুমায়ুনের সমাধি, বলবনের সমাধি, আইবকের সমাধি, আলাউদ্দিনের সমাধি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, বলবনের সমাধি। এই বলবনের সমাধিটি প্রথম ইন্দো ইসলামিক স্টাইলে স্মৃতিসৌধ ছিল। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কে ভারতের তোতা পাখি নামে পরিচিত? আমির খসরু, আমির হাসান, উসমান, অলবিরনি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, আমির খসরু। আমির খসরু তিনি ভারতের তোতা পাখি নামে পরিচিত। এই আমির খসরু আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের সময় তার সঙ্গী ছিলেন এবং আমির খসরু তিনি যে বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তুগলকনামা, এছাড়া ছিল ইজাজ-ই খুসরভি, আসিকা ছিল উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়া আমির খসরু তিনি সেতার ও তবলার আবিষ্কর্তা বলে মনে করা হয়। এই দুটি যন্ত্রের আবিষ্কর্তা হিসাবে আমির খসরুর কৃতিত্ব বলে মনে করা হয়, সেতার ও তবলা। নেক্সট কোশ্চেন, কিতাবুল হিন্দ গ্রন্থের লেখক হলেন হাসান নিজামি, মিনাজুস সিরাজ, অলবিরনি, সিরাজ আফিফ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো সি, অলবিরনি। অলবিরনি তিনি গজনির সুলতান মাহমুদের সময় তিনি ভারতে আসেন তার সঙ্গে। এবং অলবিরনির এই বিবরণীমূলক গ্রন্থ ছিল কিতাবুল হিন্দ। অলবিরনি এই কিতাবুল গ্রন্থটি 1030 খ্রিস্টাব্দে রচনা করেন এবং এই কিতাবুল গ্রন্থটি ভারতকোষ নামে পরিচিত। অলবিরনি তিনি বারাণসীতে সংস্কৃত ভাষায় শিক্ষালাভ করেছিলেন। সংস্কৃত ভাষা। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন পেলাম যে অলবিরনি কার সময়ে ভারতে এসেছিলেন? সুলতান মাহমুদ, যিনি ছিলেন গজনির শাসক। অলবিরনি কোথায় সংস্কৃত ভাষা শিখেছিলেন? বারাণসীতে। ভারতকোষ নামে পরিচিত কোন বিবরণী গ্রন্থটি? কিতাবুল হিন্দ। কখন এই গ্রন্থটি রচিত হয়েছিল? 1030 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, বিখ্যাত কবি আমির খসরু কোন সুলতানি শাসকের দরবারে ছিলেন? আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, কুতুবুদ্দিন আইবক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, আলাউদ্দিন খলজি। আমির খসরু তিনি আলাউদ্দিন খলজি এই সুলতানি শাসকের দরবারে ছিলেন এবং আলাউদ্দিন খলজি যখন 1303 খ্রিস্টাব্দে চিতোর অভিযান করেন, এই 1303 খ্রিস্টাব্দে চিতোর অভিযানে তার সঙ্গী ছিলেন।
নেক্সট কোশ্চেন, তবাকত ই নাসিরি গ্রন্থের লেখক শেখ জালালউদ্দিন, অল বিরনি, মিনাজুস সিরাজ, জিয়াউদ্দিন বারনি। তবাকত ই নাসিরি গ্রন্থের লেখক হলেন মিনাজুস সিরাজ। সঠিক উত্তর অপশন সি। মিনাজুস সিরাজ দাস বংশের শাসক নাসিরুদ্দিন মাহমুদ শাহের দরবারে ছিলেন। এবং মিনাজুস সিরাজ তার গ্রন্থটি এই নাসিরুদ্দিন মাহমুদ শাহের নামেই উৎসর্গ করেছিলেন। নেক্সট কোশ্চেন, তবলা বাদ্যযন্ত্রের প্রবর্তক হলেন? অপশন এ আদিল শাহ, বি আমির খসরু, সি তানসেন, ডি বিজু বাউরা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি আমির খসরু। এছাড়া আমির খসরু সেতার এই যন্ত্রটিরও আবিষ্কর্তা ছিলেন। নেক্সট, এই ভ্রমণকারীদের আগমনের ক্রম কি? ইবন বতুতা, ট্যাভার্নিয়ে, অল বিরনি, মানুচি। ইবন বতুতা তিনি 1333 খ্রিস্টাব্দে ভারতে আসেন। এই সময়ে ভারতে সুলতান ছিলেন বিন তুগলক। ট্যাভার্নিয়ে তিনি 1640 খ্রিস্টাব্দে ভারতে আসেন। সে সময়ে ভারতের শাসক ছিলেন মুঘল সম্রাট শাহজাহান। অল বিরনি তিনি সুলতান মাহমুদের সময় ভারতে আসেন। অল বিরনি 1017 খ্রিস্টাব্দে ভারতে আসেন। মানুচি 1656 খ্রিস্টাব্দে ভারতে আসেন। ভারতের শাসক ছিলেন শাহজাহান, মুঘল সম্রাট তিনি। তাহলে এই ভ্রমণকারীদের আগমনের ক্রম হবে 3, 1, 2, 4। সঠিক উত্তর অপশান বি। সবার প্রথমে এসেছিলেন অল বিরনি, তারপরে এসেছিলেন ইবন বতুতা, তারপরে ট্যাভার্নিয়ে, শেষ এসেছিলেন মানুচি। নেক্সট কোশ্চেন, ইন অর্ডার টু ইমপ্রুভ আর্ম ফোর্স আলাউদ্দিন খলজি ইন্ট্রোডিউস ব্র্যান্ডিং অফ হর্স, অর্থাৎ ঘোড়ার গায়ে চিহ্ন প্রদান, ডেসক্রিপটিভ রোল অফ সোলজার্স, অর্থাৎ সৈন্যদের বিবরণ লিপিবদ্ধ করে রাখা, রেগুলার মাস্টার অফ দ্য আর্মি, অর্থাৎ সেনাবাহিনীর নিয়মিত সংগ্রহ, অর্গানাইজেশন অফ দ্য আর্মি অন ডেসিম্যাল সিস্টেম, দশমিক প্রথার ভিত্তিতে সৈন্যবাহিনীর সংগঠন, অ্যাবলিউশন অফ দ্য ইকতাজ অফ রয়্যাল ট্রুপার্স, রাজকীয় সৈন্যদের ইকতা বাতিল করা। এক্ষেত্রে আলাউদ্দিন খলজি তার যে অশ্বারোহী বাহিনীর যে ঘোড়াগুলি ছিল তাতে দাগ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এছাড়া তিনি সৈন্যদের দৈহিক বিবরণ লিপিবদ্ধ করে রাখতেন। সেনাবাহিনীর নিয়মিত সংগ্রহের ওপরে তার জোর ছিল। সেনাবাহিনীকে তিনি দশমিক প্রথার ভিত্তিতে বিন্যস্ত করেননি এবং সৈন্যদের যে ইকতা প্রচলন ছিল বিতরণের তা তিনি বাতিল করেছিলেন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1, 2, 3, 5। অপশান সি হলো সঠিক উত্তর। দশমিক প্রথার ভিত্তিতে সৈন্যবাহিনীর সংগঠন করেছিলেন বিন তুগলক। তিনি ছিলেন তুগলক বংশের শাসক। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং দিল্লি সুলতান শট অ্যান্ড সিকিউরড দ্য লেটার অফ ইনভেস্টিচার ফ্রম খলিফা, অর্থাৎ খলিফার কাছ থেকে দিল্লির
কোন কোন সুলতান তারা অভিষেক পত্র পেয়েছিলেন? কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, মোহাম্মদ তুগলক, ফিরোজ তুগলক। নিম্নে উল্লেখিত সুলতানদের মধ্যে খলিফার কাছ থেকে অভিষেক পত্র পেয়েছিলেন ইলতুৎমিশ, মোহাম্মদ তুগলক এবং ফিরোজ তুগলক। বাই অপশন সঠিক উত্তর হলো অপশন সি। দিল্লি সুলতানদের খলিফার কাছ থেকে অনুমোদন নেওয়াটা ছিল প্রাতিষ্ঠানিক। খলিফার কাছ থেকে অনুমোদন নেবার পর কার্যত মুসলিম সমাজের কাছে সুলতানের গ্রহণযোগ্যতা বাড়ত এবং সুলতানের মর্যাদা বৃদ্ধি পেত, যে কারণে সুলতানরা খলিফার কাছ থেকে অনুমোদন নিত। এক্ষেত্রে তাদের যে উপাধি হতো সেটি ছিল নাসির আমির উল মুমিনিন। নাসির আমির উল মুমিনিন। এর আক্ষরিক অর্থ হল খলিফার সহকারী। দিল্লি সুলতানদের খলিফার কাছ থেকে এই অনুমোদনটা যে প্রাতিষ্ঠানিক ছিল তার প্রমাণ পাওয়া যায় যে খলজি বংশের শাসক মোবারক খলজি, যিনি নিজেকে খলিফা বলে দাবি করেছিলেন। তাহলে এখানে একটা আমরা নতুন কোশ্চেন দেখতে পেলাম যে দিল্লির কোন সুলতান নিজেকে খলিফা বলে দাবি করেছিলেন? খলজি বংশের শাসক মোবারক খলজি। ইলতুৎমিশ তিনি নিজেকে খলিফার সেনাপতি বলেছেন। আবার ফিরোজ শাহ তুগলক তিনি নিজেকে খলিফার ভৃত্য বলেছেন। তাহলে এখান থেকে আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে অনেকগুলো কোশ্চেন পেলাম যে দিল্লির কোন সুলতান নিজেকে খলিফার সেনাপতি বলেছেন? ইলতুৎমিশ। দিল্লির কোন সুলতান নিজেকে খলিফার ভৃত্য বলেছেন? ফিরোজ শাহ তুগলক। আর কোন সুলতান নিজেকে খলিফা বলেছেন? মোবারক খলজি। নেক্সট কোশ্চেন, ডিউরিং দ্য পিরিয়ড অফ দিল্লি সালতানাত মজলিস-ই-আম or মজলিস-ই-খালওয়াত মিনিং কাউন্সিল অফ মিনিস্টার ওয়াজ ফর্ম বাই, অর্থাৎ দিল্লি সালতানাতের মজলিস-ই-আম ও মজলিস-ই-খালওয়াত এই যে কাউন্সিল অফ মিনিস্টার মন্ত্রীদের যে পরিষদ কাদেরকে নিয়ে গঠিত হতো? উজির, আমির-ই-কোহি, আর্জ-ই-মামালিক, সদর-উস-সুদর, আমির হাজিব, আমির-ই-মুন্সি। মজলিস-ই-আম और মজলিস-ই-খালওয়াত এই পদে ছিলেন উজির, আমির-কোহি ছিলেন না, আর্জ-ই-মামালিক ছিলেন, সদর-উস-সুদর ছিলেন, আমির-ই-হাজিব ছিলেন, আমির-মুন্সি ছিলেন না। বাই অপশন এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। 1, 3, 4, 5। Next question, consider list 1 and list 2. Hadith. Saying and doing of the Prophet, Jawabito, Islamic law, Fatwa, Islamic legal decisions, Farman, rules and regulations framed by Sultan, Shariat, royal order. হুইচ অফ দ্য অ্যাবাভ আর কারেক্টলি ম্যাচ, অর্থাৎ উপরে যে ছকটি দেওয়া আছে অর্থাৎ লিস্ট 1 ও লিস্ট 2 এর মধ্যে কোনটি সঠিকভাবে মিল আছে? হাদিস সেইং অ্যান্ড ডুইং অফ প্রফেট
সঠিক, কারণ হাদিস হচ্ছে হজরত মুহাম্মদের যে বাণী বা উপদেশ তারই সংকলন হাদিস। জাওয়াবিত ইসলামিক ল ছিল না, জাওয়াবিত ছিল রাষ্ট্রীয় আইন। ফতোয়া ইসলামিক লিগেল ডিসিশনস, অর্থাৎ কোনো সঠিক সিদ্ধান্ত, সেটি ফতোয়া, ঠিক। ফরম্যান রুলস অ্যান্ড রেগুলেশন ফ্রেম বাই সুলতান, অর্থাৎ সুলতান যে আইন এবং নির্দেশ জারি করতেন সেগুলো হলো ফরম্যান, সঠিক। শরিয়ত রয়্যাল অর্ডার, শরিয়ত কোনো রাজকীয় নির্দেশ ছিল না, এটি ইসলামিক যে আইন অর্থাৎ ইসলামিক ল হলো শরিয়ত। বাই অপশন সঠিক উত্তর হলো 1, 3, 4, 1, 3, 4, 1, 3, 4, অপশন ডি হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কনসিডার লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। লিস্ট 1-এ রয়েছে ইলতুৎমিশ, বলবন, ফিরোজ তুগলক, মোহাম্মদ তুগলক। লিস্ট 2-তে রয়েছে দ্য ফার্স্ট দিল্লি সুলতান টু অ্যাকোয়ার এ মনসুর, সেকেন্ড দ্য অনলি সুলতান টু অ্যাকোয়ার 2 মনসুর, থার্ড কল্ড হিমসেলফ দ্য শ্যাডো অফ গড, রিমুভ দ্য নেম অফ খলিফা ফ্রম দ্য সিক্কা অ্যান্ড খুতবা, হুইচ অফ দ্য অ্যাবাব আর কারেক্টলি ম্যাচ। অর্থাৎ উপরিক্ত যে লিস্ট 1 এবং লিস্ট 2 রয়েছে সঠিকভাবে কোনটা ম্যাচ করে আছে। ইলতুৎমিশ তিনি প্রথম সুলতান ছিলেন যিনি খলিফার কাছ থেকে মনসুর লাভ করেছিলেন, সঠিক। বলবন দ্য অনলি দিল্লি সুলতান টু অ্যাকোয়ার 2 মনসুর, অর্থাৎ বলবন খলিফার কাছ থেকে 2 বার মনসুর লাভ করেননি, এটা মিথ্যা। 2 বার মনসুর লাভ করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। কল্ড হিমসেলফ শ্যাডো অফ গড, নিজেকে আল্লাহর ছায়া বলেছেন বলবন, ফিরোজ শাহ তুগলক নয়, এটা মিথ্যা। মোহাম্মদ তুগলক রিমুভ দ্য নেম অফ খলিফা ফ্রম দ্য সিক্কা এবং খুতবা, অর্থাৎ তার যে মুদ্রা এবং খুতবা থেকে খলিফার নামকে রিমুভ করে দিয়েছিলেন মোহাম্মদ তুগলক, এটি সঠিক। বাই অপশন সঠিক উত্তর হলো অপশন বি, 1 and 4। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচ, নিম্নে কোনটি সঠিকভাবে মিল আছে। হজি খাস কুতুবুদ্দিন আইবক, হজি খাস কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠা করেননি, হজি খাস এটি প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন খলজি। সিরি ফোর্ট এটি আলাউদ্দিন খলজি প্রতিষ্ঠা করেছিলেন। কুতুব মিনার মোহাম্মদ তুগলক তিনি প্রতিষ্ঠা করেননি, কুতুব মিনার প্রতিষ্ঠা করেছিলেন কুতুবুদ্দিন আইবক। তুগলাকাবাদ এই শহরটি ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠা করেননি, প্রতিষ্ঠা করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক। সঠিক উত্তর হলো অপশান বি, সিরি ফোর্ট আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য ইকতা সিস্টেম, নিম্নে উল্লেখিত যে বিবৃতিগুলি রয়েছে সেগুলো কোনটা সত্য নয়। অপশান এ, দ্য ইকতাজ অফ দিল্লি সালতানাত ওয়ার সিমিলার টু অমরমস অব দ্য বিজয়নগর পিরিয়ড, অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যে প্রচলিত অমরম প্রথার মতোই ইকতা ব্যবস্থা ছিল দিল্লি সুলতানি আমলে।
অপশান বি, দ্য ইকতা হোল্ডার্স হ্যাড টু মেনটেন এ প্রেসক্রাইব নাম্বার অফ ট্রুপস, অর্থাৎ যারা ইকতাদার হতেন তাদেরকে নির্দিষ্ট সংখ্যক সেনাবাহিনী পোষণ করতে হতো ফর সেন্ডিং টু দ্য সুলতান হোয়েন এভার রিকোয়ার্ড, যখন সুলতানের প্রয়োজন পড়ত তাকে সৈন্যবাহিনী প্রেরণ করতে হতো এবং সামরিক বাহিনী দিয়ে তাকে সাহায্য করতে হতো। দ্য ইকতাজ ওয়ার হেরিডিটারি বা ট্রান্সফারেবল, অর্থাৎ ইকতা বংশানুক্রমিক ছিল। অপশান ডি, ইকতাজ ওয়ার গিভেন নট অনলি টু মুসলিম বাট অলসো টু হিন্দুস, অর্থাৎ ইকতা শুধুমাত্র মুসলিমরা পেত এমনটা নয়, এক্ষেত্রে হিন্দুদেরকেও প্রদান করা হতো। বাই অপশান, এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, কারণ ইকতা বংশানুক্রমিক ছিল না। আর ইকতা প্রথা সেটা বিজয়নগর সাম্রাজ্যে প্রচলিত এই অমরম প্রথার সঙ্গেই অনেকটা মিল ছিল, এবং ইকতাদার যারা হতেন তাদেরকে নির্দিষ্ট সংখ্যক সৈন্য রাখতে হতো এবং প্রয়োজনে সুলতানকে সাহায্য করতে হতো, এবং ইকতা হিন্দু মুসলিম উভয়কেই প্রদান করা হতো। তাহলে এও সঠিক, বি সঠিক, সি মিথ্যা সঠিক নয়, ডি সঠিক। নেক্সট কোশ্চেন, সিকান্দার লোদি কত খ্রিস্টাব্দে আগ্রা শহরের পত্তন করেছিলেন? 1504 খ্রিস্টাব্দে, 1506 খ্রিস্টাব্দে, 1509 খ্রিস্টাব্দে, 1514 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, 1504 খ্রিস্টাব্দে। সিকান্দার লোদি তিনি আগ্রা শহর পত্তন করেন এবং তিনি আগ্রাতেই রাজধানী স্থানান্তর করেছিলেন। তাহলে এখানে একটা কোশ্চেন পেলাম যে দিল্লির কোন সুলতান তিনি আগ্রাতে রাজধানী স্থানান্তর করেছিলেন? সিকান্দার লোদি। এবং 1506 খ্রিস্টাব্দে তিনি আগ্রাতে রাজধানী স্থানান্তর করেছিলেন। নেক্সট কোশ্চেন, মাদ্রাসা ই মুইজি প্রতিষ্ঠা করেছিলেন দিল্লির কোন সুলতান? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বিন তুগলক, ইব্রাহিম লোদি। মাদ্রাসা ই মুইজি প্রতিষ্ঠা করেছিলেন ইলতুৎমিশ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি। নেক্সট কোশ্চেন, দিল্লি সালতানাতের নিচের কোন সুলতান তার কারখানায় কাজের জন্য বিপুল সংখ্যক কৃতদাস নিয়োগ ও প্রশিক্ষণ দিয়েছিলেন? বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, বলবন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক দিল্লি সুলতানদের মধ্যে একমাত্র সুলতান ছিলেন যিনি দাসদেরকে উৎপাদনমুখী কর্মে নিয়োগ করেছিলেন। এক্ষেত্রে দাসদেরকে তিনি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে কারিগরি শিল্পের সঙ্গেও যুক্ত করেছিলেন, বা রাজকীয় যে কারখানাগুলি ছিল সেখানে তাদেরকে নিযুক্ত করেছিলেন। এই ছিল সুলতানি যুগের প্রশাসনিক কাঠামো, অর্থনীতি, স্থাপত্য, ভাস্কর্য এবং সাহিত্যের ওপর কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ। এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হও। এছাড়া চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।